ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, এরকম তারা বলছে। এখন ওইটা থেকে আমাদের কি করতে হবে? একটা সফটওয়্যার বানাইতে হবে বা কিছু একটা করতে হবে। এখানে আমাদের মেইন জিনিসটা আসছে যে আমাদের যখন আমাদের যে ক্লায়েন্ট থাকবে সে আমাদের ডেসক্রিপটিভ কোনো ওয়ে বলে, সেটাকে আমরা কি আমাদের কিভাবে সেটা ডিভাইড করে একটা ফরম্যাটে দাঁড় করাতে পারবো, যে ফরম্যাট দেখে আমাদের ইঞ্জিনিয়াররা তাদের বাকি কাজগুলো করতে পারবে, কোডিং এ শিফট করতে পারবে। সেই প্রক্রিয়াটাকে বলা হয় সিআরএ। ঠিক আছে, কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। কাস্টমার ডিসক্রিপটিভ ওয়েতে কি কি রিকোয়ারমেন্ট দিতেছে সেটাকে আমরা অ্যানালিসিস করে কি 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 ভাগে ভাগ করতে পারি, কি কি ভাবে এটাকে ডিভাইড করতে পারি, দ্যাটস দ্য মেইন থিং সিআই রিপোর্টে। জিনিসটা বোঝা গেল নাকি কারো কোনো কনফিউশন আছে? আপনাদের যে সিআই রিপোর্টের একটা টেমপ্লেট দেওয়া হয়েছে না, ওই টেমপ্লেটটা আমাকে কিছু দিতে পারবেন? কেউই পারবেন না দিতে? আচ্ছা যাক, পাইছি, আমার সমস্যা নাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এটাকে একটু ডাউনলোড করে নিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? তো ফার্স্ট আমরা আমাদের টেমপ্লেটে আসি। আমাদের টেমপ্লেটে বলা হয়েছে যে আমাদের হলো আমরা চারজন করে টিম মেম্বার, তাই না? একটা টিমে চারজন করে, তো প্রত্যেকটা মেম্বারকে দুইটা করে ইউজার নিতে হবে যে টপিকটা দেওয়া হয়েছে সেই টপিকের উপর। সেই ইউজার গুলো ওয়ার্ক ফ্লো বের করবে। তো সিআই রিপোর্টে যাওয়ার আগে আমরা আগে জিনিসটা জানতে হবে যে আমরা আসলে কি বের করব, আর মানে ইউজার গুলো কিভাবে বের করবো, ওয়ার্ক ফ্লো গুলো কিভাবে বের করবো, এগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে? টেক্সট দিয়েছিলেন কোনো? আচ্ছা, লিঙ্ক দিয়েছিলেন, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। আমি যেটা পেয়ে গেছিলাম, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, প্রথমত হলো যে আপনাদের যে, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করুন কেউ একজন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, এই জন্য আর কি। কেউ একটু মাইক অন করে একটু কনফার্ম করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম যে আমাদের তো আগে ইউজার গুলোকে বের করতে হবে, তাই না? তো এটার জন্য বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে আপনাদের তো টপিক দিয়ে দিছে, সেই টপিকের উপরে আপনার গুগল করলেই কোনো না কোনো এক্সিস্টিং সিস্টেম আপনারা পাবেনই।
যেমন ধরেন যদি আমরা একটু আইরাস নিয়ে কথা বলি, তো আমরা অলওয়েজ আইরাস নিয়ে কথা বলি কেন? কারণ অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে গেলে আপনার কারোর সাথে কোনো প্রজেক্টে মিলে যেতে পারে আমার কথা। তো তখন আর কি একটু ঝামেলা হয়, আমরা সবসময় আইরাস নিয়ে কথা বলি। যদি আইরাসের কথা বলা হয়, আইরাসে আমাদের কি কি ইউজার থাকতে পারে? যে পাঁচটা একটু চিন্তা করি, ইউজার থাকতে পারে কি আমাদের সবচেয়ে বেশি আইরাস ইউজ করে কারা? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট ইউজার হতে পারে। দেন কি আমাদের ফ্যাকাল্টিরা ইউজ করে, সেই ফ্যাকাল্টি একটা ইউজার হতে পারে। তারপর আমাদের হলো যে কিছু স্টাফ থাকতে পারে, তাই না? যারা ধরেন যে কিছু স্টাফ আছে যারা ধরেন যে প্রতিনিয়ত কোর্স বানায় আমাদের জন্য। আমাদের কোর্স বানানো একটা খুব বড় প্রসেস, তাই না? যে কোন ফ্যাকাল্টি কোন রুমে কতজন নিয়ে একটা কোর্স নিবে, এগুলো বানাচ্ছে। তো এই স্টাফ হইতে পারে, তারপর আমাদের অ্যাডমিন স্টাফ হইতে পারে, তারপর আমাদের অন্যান্য যারা স্টাফরা আছে, অনেক হইতে পারে, তাই না? এরকম ইউজার হইতে পারে। তো আমরা কি করবো আগে? ইউজার গুলোকে খুঁজে বের করবো কোনো কোনো একটা ইয়ার জন্য। তো খুঁজে বের করার জন্য আপনারা আগে গুগলে খোঁজাখুঁজি করবেন যে পাচ্ছেন কিনা, বা আপনি যদি টপিকটা জানেন তাহলে আপনি নিজে এটাতে এক্সপ্লেন করতে পারবেন যে আসলে কি কি থাকতে পারে। ওইটার পর আপনি কি করবেন? আহ হ্যাঁ, ওইটার পরে হলো যে দেন আমরা যাবো হলো যে ওয়ার্ক ফ্লোতে। এখন হলো কেউ যদি ইউজার না পান বা ইউজার নিয়ে কনফিউজ থাকেন, ইউ ক্যান ইউজ জিপিটি। জিপিটি থেকে ধরুন আপনি আপনার টপিকটা খুলে বললেন, ও আপনাকে অনেকগুলো ইউজার দিবে। ঠিক আছে, ওইখান থেকে আপনি পছন্দ মতো বেছে ইউজার নেবেন। ইউজার নেওয়ার পরে দেন আপনার যে কাজটা করেন সেটা হলো যে জিপিটি দিয়ে ওয়ার্ক ফ্লো বানান। ওয়ার্ক ফ্লোটা কখনোই জিপিটি দিয়ে বানাবেন না, কারণ জিপিটি কি আপনাদের একটা প্রফেশনাল লেভেলের সফটওয়্যার ওয়ার্ক ফ্লো দিবে। আমাদের কিছু জিনিস জানতে হবে যে আমরা আমাদের এই কোর্সে কোড করার সময় আমাদের কিছু লিমিটেশন আছে। কি কি লিমিটেশন আছে? প্রথম কথা হলো আমরা চাইলেই ফেসবুকের মতো কোনো একটা পোস্টিং অ্যাপ বানাতে পারবো না, তাই না? যে কেউ পোস্ট করতেছে, রিয়েক্ট দিতেছে, কমেন্ট করতেছে, এটা আমরা বানাতে পারবো না চাইলেই। মানে পসিবল অবশ্যই পরে, বাট এই টাইমের মধ্যে এখন শিখে বানানোটা পসিবল না। চাইলে আমরা কোনো একটা মেসেঞ্জার অ্যাপ বানাতে পারবো না, যে দুই পাশ থেকে রিয়েল টাইম মেসেজ করতেছে, এটা বানানো পসিবল না। চাইলে আমরা কোনো কল মানে ভিডিও কল বা অডিও কল বা গুগল মিট টাইপ কোনো অ্যাপই বানাতে পারবো না। ঠিক আছে? তারপর চাইলে আমরা ধরেন যে গুগল ম্যাপ ইউজ করে আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবো না। চাইলেই আমরা ক্যামেরা অন করতে পারবো না কোনো অ্যাপের মধ্যে। আপনার অনেক সময় থাকে না যে ক্যামেরা দিয়ে ছবি তুলে দিবে, ক্যামেরা দিয়ে স্ক্যান করে দিবে, এগুলো পসিবল না আসলে আমাদের এখানের জন্য। তো যখন আমরা ওয়ার্কফ্লো গুলো বানাবো তখন আমাদের মনে রাখতে হবে আমরা আসলে কি কি করতে পারবো। আমরা জাস্ট অল্প কয়েকটা জিনিস করতে পারবো। কি করতে পারবো? আমরা টেক্সট নিতে পারবো, ঠিক আছে? ইনফরমেশন নিতে পারবো কিসের থ্রুতে? টেক্সট বক্স। আমি সবাই টেক্সট বক্স চিনি। যেমন ধরেন যদি আমরা একটু গুগলে যাই, যেখানে লেখালেখি করা যায়, এই টেক্সট বক্স, এই টেক্সট বক্সের থ্রুতে আমরা নিতে পারি। চাইলে আমরা এরকম কিছু স্ট্যাটিক বা ডাইনামিক কিছু লেখা দেখাইতে পারি, ঠিক আছে? আর চাইলে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, ছবি টবি অ্যাড করা যায়, বাট ভিডিও অ্যাড করা যায় না, কোনো অডিও অ্যাড করা যায় না। আর থাকলে যে বাটন থাকে, বাটন, রেডিও বাটন, তারপর আপনার যে ড্রপ ডাউন, আমাদের ড্রপ ডাউন জানি যে ড্রপ ডাউন থেকে দেখানো যায়। তো এইগুলো আর কি, যে এরকম ক্লিক করলে যেরকম অপশন বের হয়। আচ্ছা, এত ভালো না আসলে এটার মতো। এখানে দেখেন, এরকম যে ড্রপ ডাউন দেখছেন, এরকম অপশন আসে না দুইটা তিনটা, এরকম চাইলে আমরা করতে পারবো। আর বাটন থাকবে, এই কয়েকটা কাজ আমরা করতে পারবো। এগুলো দিয়ে আমাদের যা করার সেগুলো করাইতে হবে। তাহলে ওয়ার্ক ফ্লো গুলো ওইভাবেই হইতে হবে, যে আমরা চাইলে বহুত কিছু এখানে অ্যাড করতে পারবো না। অ্যাড করলে কি হবে? যখন আমরা নিজেদের ঘর খেয়ে যাবো ভবিষ্যতে গিয়ে আমরা আমাদের ফাইনাল কোডিং এর সময় এটা ইউজ করতে পারবো না। জিনিসগুলো ইউজ করতে না পারলে তো আমাদের জন্য হ্যাসেল। তো আমরা এই দিকগুলোতে ফলো করে রাখবো সবসময়। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আপনাদের কারো কথা আপনি শুনতে পাচ্ছি না, এটা রিজন কি হতে পারে? আপনি বলছেন না নাকি আমার সাউন্ডের প্রবলেম হচ্ছে? এই জন্য। আচ্ছা, এখন আসি আমরা আমাদের সিআরএ রিপোর্টে। তো যা যা বললাম সেগুলো করে আমরা কি করবো? আমাদের ইউজারগুলোকে বের করবো। বের করে দিয়ে আমাদের ওয়ার্ক ফ্লো শুরু হবে, যে আমরা একটা ইউজারের ওয়ার্ক ফ্লো গুলো কিভাবে লিখবো।
তো ফার্স্ট আগে আমরা এই জিনিসটা বুঝান, এই জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিছু জিনিস আপনাকে কেটে দেন সাবমিট করতে হবে, ওগুলো একটু ফলো রাখবেন। যেমন এই যে এগুলো এই লেখা কেটে দিতে হবে, আরো কিছু আছে এগুলো কেটে দিতে হবে এরকম। ঠিক আছে, আমরা এখানে চলে আসি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এখানে। ফার্স্ট টাইম আছে ইউআইই, ইউজার ইনপুট টু ট্রিগার ইভেন্ট। এখন তোমার যে ইভেন্ট কি আর ইভেন্ট কিভাবে ট্রিগার করে। ইভেন্ট মানে হলো কোনো একটা ঘটনা ঘটা, কোনো একটা ঘটনা ঘটার জন্য আমাদের কিছু একটা ট্রিগার করাইতে হয়। যেমন আমি মাউসটা নিয়ে যদি ধরেন এগুলো সবগুলো একটা বাটনের মতো না, যদি এখানে আমি একটা ক্লিক করি, কি হলো যে 14 থেকে 16 হয়ে গেল, কিছু একটা হইলো, কোনো একটা ঘটনা ঘটলো, কি করার পর আমি এখানে ক্লিক করার পর। তো এই যে আমি যে ক্লিক করলাম, এটাকে বলা হয় ট্রিগার। আর ট্রিগার হওয়ার কারণে কি হচ্ছে, একটা ইভেন্ট হয়েছে, কিছু একটা চেঞ্জেস আসছে, এটাকে বলা হয় ট্রিগার ইভেন্ট। তো ট্রিগার ইভেন্ট বোঝার জন্য আমরা সবচেয়ে বেস্ট ইউজ করি বাটন। কোনো একটা বাটনে ক্লিক করলে তো আমাদের কিছু একটা হয়, তাই না? বাটন ক্লিক ছাড়া কিছু হচ্ছে না, বাটন ক্লিক করলেই আমাদের বাকি প্রসেস গুলো হয়। তো আমরা নর্মালি বাটনকে ইউজার ট্রিগার ইভেন্ট ধরি। দেন ইউআইডি, ইউজার ইনপুট টু বি কনসিডার্ড অ্যাজ ডেটা। আমাদের যে টেক্সট বক্স গুলো থাকে, টেক্সট বক্স বলতে ধরেন এই যে এরকম যে দেখাইলাম, যে লেখালেখির জন্য এখানে যে আমরা কিছু যে লিখবো, লিখে যদি ইন্টারে ক্লিক করি, তাহলে কি হয়, এই ডেটাগুলোকে নিয়ে প্রথমে একটা প্রসেস করে আমাদের আউটপুট দিচ্ছে, তাই না? এই যে ডেটাগুলো যখন লিখে যে ওকে পাঠাচ্ছি, এটাকে বলা হয় ইউজার ডেটা, ইউআইডি। ঠিক আছে, ইউজার ইনপুট ডেটা, ইউজার এটাকে ইনপুট হিসেবে দিতেছে। তারপর ওপি, ডিসপ্লে কন্টেন্ট আউটপুট। আমরা প্রসেস করে যদি কোনো কিছুকে আউটপুটে দেখাইতে চাই, যেমন 1 আর 2 যোগ করে 3 দেখাবো, 1 আর 2 যোগ করলাম, 3 যে আউটপুটটা দেখালাম, এই আউটপুটটাকে বলা হয় ওপি। দেন থাকে ভিএল, ভ্যালিডেশন। তবে ভিএল ভেরিফিকেশন, ভ্যালিডেশন আর ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। প্রথম কথা হলো ভ্যালিডেশন কি, তার কোনো আইডিয়া আছে ভ্যালিডেশন কি? কেউ বলতে পারবেন ভ্যালিডেশন কি? আচ্ছা, আমার ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশনটা জিনিসটা আসলে কি? ভ্যালিডেশন হলো যে যখন ডেটাবেজে যাওয়া ছাড়া এর আগে আমরা কোনো কিছুকে এটাকে চেক করি, কোনো একটা ডেটাকে ডেটাবেজে যাওয়ার আগে যে চেক করি, সেটাকে বলা হয় ভ্যালিডেশন। যেমন ধরেন আমরা যদি একটু আইরাতে যাই, একটু বোঝার সুবিধার জন্য। Sorry, কি বললাম, কোনটা যেন আমাদের আইরাস হয়ে গেল। এইখানে ধরেন, ঠিক আছে, প্রথমত আমাদের আইবিতে যদি আপনি যে কোনো একটা ইউজার হন, ফ্যাকাল্টি হন বা স্টুডেন্ট হন বা কোনো একটা স্টাফ হন, আমাদের কি নির্দিষ্ট আইডি চেনার জন্য নির্দিষ্ট কিছু ইনফরমেশন থাকে। ঠিক আছে, আপনারা কেউ রেসপন্স করতেছেন না কেন? রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে যে আপনারা বুঝতেছেন কিনা বা কতটুকু কাজে দিচ্ছে জিনিসগুলো, তাই না? নাহলে আমি তো আমার মতো শুধু পড়াই যাবো, লাভ হইলো কিনা লস হইলো সেটা আমি বুঝতে পারবো না। জি বলেন। আমি শুনতে পাচ্ছি না, এটা আমি হাতে করে বলতেছি এতক্ষণ ধরে। আসলে আমি দেখি আমি কেন শুনতে পাচ্ছি না।
হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এইটাই শিওর হচ্ছিলাম যে এখন আপনাদের জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা আমি কেন শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছি এখন আপনারা বুঝছেন কি বলছি আমি? এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যতটুকু আমি বলছি? ভ্যালিডেশন যেটা, আচ্ছা, ভ্যালিডেশন আমি বোঝানো শুরু করিনি, ভ্যালিডেশন আমি আপনাদের বলতেছি যে আমরা ভ্যালিডেশন কি সেটা কি জানি। আমরা ইউজ করি অনেক বেশি। যেমন আমরা যদি ধরেন আইরাসে লগ ইন করতে চাই, আমাদের ইউজার থেকে থাকে, স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, তাই না? আমাদের স্টুডেন্টদের আইডিতে একটা ইনফরমেশন থাকে, কেমন? আমাদের স্টুডেন্ট আইডি অলওয়েজ কি 7 ক্যারেক্টারের হয় না? তাহলে কি 7টার কম বা বেশি হয়েছে কখনো? সবসময় কি 7টা হয়? যখন আমাদের ফ্যাকাল্টি লগ ইন করে তাদের কয়টা থাকে? 4টা, তাই না? এখন ধরেন আমি যদি 8টা দিয়ে লগ ইন করতে চাই, আমি কিছু একটা দিলাম, ধরেন আরেকটা দিয়ে দিলাম 8, টোটাল কি 8টা ক্যারেক্টার হয়ে গেল না এখানে? আমি যদি লগ ইন করতে চাই, আইরাস কি আমাকে লগ ইন করতে দিবে? না, দিবে না। প্রথম কথা হলো যে কেন দিবে না, কারণ এই আইডিটা আমাদের ডেটাবেজে এক্সিস্ট করে না। সেকেন্ড কথা হলো আমাদের ডেটাবেস তো বিশাল বড়। এখন আমরা যদি 8টা ক্যারেক্টার একটা আইডি নিয়ে যাই, যদি খুঁজি, শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে না? তো আমরা কি করি, ডেটাবেজে যাওয়ার আগে আমরা এখানে একটা কন্ডিশন বসায় দিই। যদি আমাদের আইডি যদি 7 না হয়, 7 ক্যারেক্টার না হয়, তাহলে কি আমাদের লগ ইন করতেই দিবে না। ও জানে 8 ক্যারেক্টারের কোনো আইবিতে এক্সিস্ট করে না। তো কি শুধু শুধু কেন 8 ক্যারেক্টার নিয়ে ডেটাবেজে চেক করতে যাবে? তো আগেই লেন্থ চেক করে বলে দিবে তোমার কি 7 ক্যারেক্টার আইডি লাগবে, না হলে আমি তোমাকে লগ ইন করতে দিব না। এটাই হলো ভ্যালিডেশন। ডেটাবেজে যাওয়ার আগে আমরা চেক করে ফেলতেছি যে এই ডেটাটা আসলে ভ্যালিড কিনা, এই ডেটাটা আমার ডেটাবেজে যাওয়ার জন্য যোগ্য কিনা। এটাকে বলা হয় ডেটা ভ্যালিডেশন। বুঝতে পারছেন? এখন আসলে ডেটা ভেরিফিকেশন। ভেরিফিকেশনটা কি? আমি 7 ক্যারেক্টারই দিলাম, পাসওয়ার্ডও দিলাম। যখন লগ ইন দিব, তো আগে কি করবে, আগে আমার যে ডেটাবেস আছে, ডেটাবেস বলতে কি বোঝায়, যেখানে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশনগুলো জমা রাখা আছে, তাই না? ওইখানে ওই আগে দেখবে, ও প্রথমেই বুঝতেছে যে এখানে 7 ক্যারেক্টার আছে, মানে কি ও একটা স্টুডেন্ট। ও তার ফ্যাকাল্টির ডেটাবেস খুঁজবে না, স্টুডেন্টের ডেটাবেসে গিয়ে ও খুঁজবে, দেখবে যে কারোর সাথে আইডিটা মিলতেছে কিনা। যদি মিলে, দেন কেউ পাসওয়ার্ডটা চেক করবে যে ওদের দুজনের পাসওয়ার্ড ঠিক আছে কিনা। যদি পাসওয়ার্ড ঠিক থাকে, আইডিও ঠিক থাকে, পাসওয়ার্ডও ঠিক থাকে, তাহলে আমাকে লগ ইন করতে দিবে, তাই না? এটা হলো ভেরিফিকেশন, যে আমার ডেটাবেসে এক্সিস্ট করতেছে কিনা সেটা আমি চেক করতেছি। এটাকে বলা হয় ভেরিফিকেশন। তো ভ্যালিডেশন আর ভেরিফিকেশনের জন্য কনফিউশন আছে আপনাদের? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা আসলে ডিপি। ডিপি হলো ফেচিং ডেটা ফ্রম দ্য সিস্টেম, ফাইল সিস্টেম অ্যান্ড প্রসেস ইট টু গেট সাম ক্যালকুলেট আউটকামস। ডেটা ফেচিংটা মানে হলো আমাদের প্রত্যেকেরই কি কোনো ডেটাবেস গুলো কি, আমি বলি ডেটা ফেচিংটা হলো যে আমাদের প্রত্যেকের তো কিন্তু ডেটা থাকে, তাই না? ইনফরমেশন যেগুলো সেভ করা থাকে। তো সেই সেভ ইনফরমেশন গুলোকে নিয়ে এসে দেখানোকে বলা হয় ডেটা ফেচিং। বুঝতে পারছেন? সেভ করা ইনফরমেশন নিয়ে এসে আমি দেখাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ডেটা ফেচিং বা ডিপি, ফেসিং ডেটা বা ডেটা ফেচিং যেটা বলি আমরা। এটা হলো আমাদের এই টোটাল কয়টা, 3টা 6টা, এই 6টা জিনিস। এই 6টা আমাদের খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটার উপরে ডিপেন্ড করে আমরা কি করবো, আমাদের ওয়ার্কফ্লোটা বানাবো। আমরা ফার্স্টে ওয়ার্কফ্লো কি দিয়ে শুরু করবো? লগ ইন দিয়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা ইভেন্ট বাই ইভেন্ট করতে থাকি। ধরেন এইসব কেটে দেই, শুধু এই ডেটাটা কাট। প্রথম কথা হচ্ছে লগ ইন যেটা থাকবে, এখানে আপনাদের কমন কিছু জিনিস আছে, যেমন লগ ইন, সাইন আউট, আর যদি কিছু থাকে। তো লগ ইনটা কি করবে, যে কোনো একজন, সবাই বানাইতে হবে এমন না, যে কোনো একজন টিম মেম্বার, যে কোনো একজন শুধু লগ ইনটা বানাবেন। লগ ইন, সাইন আউট এগুলো বানায় ফেলবেন, ঠিক আছে, শুধু একজন। দেন বাকিরা প্রত্যেকে নিজের নিজের কাজ করবেন। তোমার লগ ইন থেকে আসি। ফার্স্টটা হচ্ছে দেখবে যে লগ ইন করার জন্য আমাদের কি কি ইভেন্ট হইতে পারে, আমাদের কি কি কাজ করতে হয়। যদি আমরা একটা আইরাসে যাই,
আমাদের সিস্টেমে আমরা প্রজেক্ট যেটা করবো এটা সরাসরি আইডিয়া হবে এমন না, বাট আমরা এখান থেকে কিছু আইডিয়া দিতে পারি। আমাদের ফার্স্টে কি করতে হয়, আমরা আগে আসবো, এসে কি আইডি দিব, দিব আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব, দিয়ে তারপর কি লগ ইন বাটনে ক্লিক করব। আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম, এই তিনটা কি আমাদের কাজ। প্রথমে যে আইডি দিলাম, একজন ইউজার যখন কোনো ডেটা ইনপুট দেয় সেটা কি আমাদের ইউআইডি, তাই না? আর যখন বাটন ক্লিক করলাম সেটা কি আমাদের একটা ইউজারের কি ইভেন্ট ট্রিগার করলো, তো ইউআই ই। এই দুটো কোনো কনফিউশন আছে? আমরা এখানে লিখবো কিভাবে এখন? কথাগুলো হলো যে আমরা যারাই আছি না কেন, যত ভালো করে লিখি না কেন, আমরা কিন্তু প্রফেশনাল ওয়েতে লিখতে পারবো না, কারণ আমরা জানি না যেটা প্রফেশনালি কিভাবে লেখা হয়। তো আমরা নিজেরা যতটুকু জানি, যতটুকু পারি সেটা আমরা সবসময় ফলো করি। যখন আপনি জিপিটি দিয়ে করাতে যাবেন তখন কি হয় যে জিপিটি হলো আপনার প্রফেশনাল ওয়েতে লেখা অনেক, এই কারণে ধরা খেয়া যায় মানুষজন। তো আমরা যতটা নিজে পারি নিজে করব, কখনো কোনো এআইটি ইউজ করতে গিয়ে শুধু শুধু নাম্বার কাটা না, নাম্বার যাতে কাটা না যায় আমাদের। ফার্স্ট আমরা কি লিখবো, আমরা যাওয়ার পর কি আগে আমাদের ইউজার আইডিটা দিছিলাম আর পাসওয়ার্ডটা দিছিলাম, তাই না? আমরা কি করবো যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর কি করছি আমরা, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলাম, এই দেওয়াটাকে কি বলে ইউআই ডি, তাই না? ইউআই ডি, ইউজার ডেটা ইনপুট দিল, এটা আমাদের ফার্স্ট ইভেন্ট। ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম, লগ ইন বাটন প্রেস, আমরা লগ ইন বাটনটাতে ক্লিক করলাম বা প্রেস করলাম, এটা কি আমাদের একটা ইউআই ই, তাই না? তারপর এটা আমাদের ইভেন্ট সি, এখন কি হবে, আমরা যেহেতু লগ ইন বাটনে ক্লিক করলাম, লগ ইন বাটনে ক্লিক করার পর ফার্স্ট আমাদের কি করবে, আগেও আমাদের আইডি চেক করবে যে আইডিটা ভ্যালিড কিনা। ও চেক করবে যে ইফ ইউজার আইডি, আমরা এখানে যে কোনো কন্ডিশন দিতে পারি, এটা ডিপেন্ড করবে আমাদের নিজেদের সিস্টেমের উপর। যদি আমরা আইরাস নিয়ে কথা বলতেছি তাহলে আইরাসের স্টুডেন্টের চিন্তা করি আর ফ্যাকাল্টির চিন্তা করবো। ইফ ইউজার আইডি, সরি, ইফ length of user ID is 4 or 7, 4 বা 7, যদি 4 বা 7 হয় তাহলে কি আমাদের হয় ফ্যাকাল্টি না স্টুডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে। যদি 5 বা 6 দেই ও তো অ্যাকসেপ্ট করবে না, এটাকে চেক করবে। ইফ লেন্থ অফ ইউজার আইডি 4 or 7 যদি হয় তাহলে কি করবে, আমাদের নেক্সট স্টেপে যাবে, তাই না? গো টু ইভেন্ট 4, মানে আগে কি আমাদের দেখবে যে ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় তাহলে তো ভেরিফিকেশনে যাবে, আর যদি না হয় তাহলে কি ইলস শো এরর, মানে এরর মেসেজ দেখা দেবে যে তোমার আইডি ভ্যালিড না। তো এটা এখানে আমরা কি চেক করতেছি, আইডিটা ভ্যালিড কিনা, তাহলে কি লিখে দিব ভ্যালিডেশন, তাই না? ইভেন্ট 4 আছে আমাদের এখানে। ইভেন্ট 4 এ গিয়ে কি হবে, ইভেন্ট 4 এ গিয়ে আমরা দেখব যেহেতু আমাদের আগে ভ্যালিডেশন করা হয়ে গেছে, এখন আমরা ভেরিফিকেশনে যাব। ইফ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইজ কারেক্ট, যদি কারেক্ট হয় তাহলে কি করবে, লগ ইন সাকসেসফুল, তাই না? কারেক্ট সাকসেসফুল। আর ইলস কি হবে, ইলস দিবে হবে লগ ইন নট ফুল শো এরর। আচ্ছা, যদি আমাদের লগ ইন সাকসেসফুল হয় তাহলে কি হয়, এখন এটা যদি সবাই চিন্তা করি, এটা আমার আইরাসের ইউজার আইডি আর পাসওয়ার্ড, যদি আমি লগ ইন দেই, লগ ইন দেওয়ার পর এই ভ্যালিডেশনটা নর্মালি কি আসে, আমাদের এই হোম বাটনটা ক্লিক করা থাকে না, যেখানে কি আমাদের সব ইনফরমেশনগুলো এখানে দেখাতে থাকে। এটা আমাদের কি ড্যাশবোর্ড না, স্টুডেন্ট ড্যাশবোর্ড, যেখানে কি আমাদের স্টুডেন্টের ইনফরমেশন, যেমন ধরেন যে তুই গেল
আমার নাম পেজ, আমার নাম, আমার মেজর, মাইনর, আমার অ্যাডভাইজার, যা যা আছে, কতটুকু ক্রেডিট কমপ্লিট করছে না করছে সবকিছু এখানে থাকতেছে। ঠিক আছে না? তো এটা আমাদের দ্বারা কি হবে, যদি লগ ইন সাকসেসফুল হয় তাহলে সাধারণত আমাদের ইউজার ড্যাশবোর্ডে চলে যাই। গো টু ইউজার ড্যাশবোর্ড, আর যদি শো ইরর দিবে, আর যদি আমাদের ভেরিফিকেশন ঠিক না হয় তাহলে কি আমাদের এখানে একটা ইরর মেসেজ দিয়ে দিবে। তো এগুলো কি আমাদের ভেরিফিকেশন ভিআর। এই যে 4টা যে ইভেন্ট লিখলাম, এখানে কার কোনো কনফিউশন আছে যে কিভাবে লিখলাম, ভাই আরেকবার বলেন, বা বুঝি নাই? ইভেন্ট 4 আমরা কি বলতেছে, ইভেন্ট 3 তো বুঝছি তাই না, যে ভ্যালিডেশন। ইভেন্ট 4 আমরা বলতেছি যদি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে কি লগ ইন করতে দিবে আমাকে। লগ ইন করলে কোথায় যাব? আমরা যখন কোনো কিছুতে লগ ইন করি, যেমন আপনি ফেসবুকে ধরেন, ফেসবুকে ফার্স্টে আমরা যদি লগ ইন করি, লগ ইন করলে কি হয়, আমাদের হোম স্ক্রিনে নিয়ে যায় না? ওটাকে বলা হয় ড্যাশবোর্ড। যেটা হোম স্ক্রিন বলে আমরা জানি, ওটাকে বলা হয় আসলে ড্যাশবোর্ড। ঠিক আছে? ওটা আপনার হোম স্ক্রিনও বলতে পারেন বা ড্যাশবোর্ডও বলতে পারেন। নর্মালি আমরা ড্যাশবোর্ড বলে থাকি। যা আইডিয়া যদি লগ ইন করি, লগ ইন করলে কোথায় নিয়ে যায়, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যায়। তো ওটাই লিখছি, যদি আইডিয়ার পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে কি হবে, লগ ইন সাকসেসফুল, আমাকে নিয়ে যাবে কোথায়, আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর যদি আইডিয়ার পাসওয়ার্ড যদি ঠিক না থাকে তাহলে কি হবে, একটা ইরর মেসেজ শো করবে, তাই না? ওকে আমার লগ ইন করতে দিবে, লগ ইন সাকসেসফুল না, একটা ইরর মেসেজ শো করে দিবে। তারপর কি আমরা চাইলে আবার লগ ইন করতে পারবো, আবার সেম ভাবে আইডি পাসওয়ার্ড ঠিক করে আবার লগ ইন করতে পারবো। এটাই লগ ইন কাজ, বুঝতে পারছেন? আমি আপনাদের প্রসেসটা আমি হলো আপনাদের ভাবার প্রসেসটা বলতেছি, যে আপনার এগুলো ভেবে ভেবে কাজ করবেন। আমারটার মধ্যে হইতে আমার কোনো কথা না। যেমন আপনাদের ইউজার কয়জন? 8টা ইউজার। আমি এখানে কয়টা ইউজারের ভ্যালিডেশন দিছি? 4 আর 7। এমনও তো হইতে পারে যে আপনার কোনো ভ্যালিডেশনই নাই, যে কোনো আইডি হোক আমি অন্যভাবে ভ্যালিডেট করব আমার ইউজারকে, হইতে পারে না? এখানে আপনার আমি আরেকটা জিনিস দেখাই, লগ ইনটা খুবই কমপ্লিকেটেড না, বাট একটা আমাদের চিন্তার বিষয়। ঠিক আছে, আমাদের আইরাস V2 আছে না একটা, এখানে একটা লগ ইন দেখাই আপনাদের। এটা না, এইটা মেবি, না না এটাও না। আইরাস একটা V2 ছিল, ওটাকে কেউ প্রথম লগ ইন করছিলেন? দেখি ওটা চেঞ্জ করছে। আচ্ছা, ভার্সন 1 এটা দেখি তো। না, ওরা লিঙ্ক চেঞ্জ করে ফেলছে। আগে একটা ছিল, ওটা একটু দেখাতে হলে আপনাদের ভালো হইতো। ওই লগ ইন সিস্টেমটা এখন আসলে কোথাও খুব বেশি ইউজ করা হয় না। ওইখানে তারা কি করে, আপনার একটা ড্রপ ডাউন ইউজ করে, মানে লগ ইনটার ক্ষেত্রে কি করে, যে ধরেন আইডি দিল, পাসওয়ার্ড দিল, দিয়ে ধরে নিচে একটা ইউজার অপশন রাখে যে আপনি কোন ইউজার, আপনি কি স্টুডেন্ট না ফ্যাকাল্টি নাকি স্টাফ, এরকম একটা অপশন রাখতো। ওইভাবে লগ ইন করতো, আপনারটা ওইভাবে হইতে পারে। ঠিক আছে? তো লগ ইনের প্রসেসটা আপনি এভাবে করবেন, এভাবে চিন্তা করে করবেন। সবসময় মনে রাখবেন যে লগ ইন করার জন্য কি আমাদের আইডি পাসওয়ার্ড দিতেই হবে, মাস্ট। লগ ইন বাটনে ক্লিকও করতে হবে। দেন ভ্যালিডেশন যদি থাকে করবো, না থাকলে দেওয়া দরকার নেই, বাট ভেরিফিকেশন মাস্ট সবার জন্য। ভেরিফিকেশন করে দেন যদি সাকসেসফুল হয় চলে যাবে আমাদের ড্যাশবোর্ড, আর সাকসেসফুল না হলে চলে যাবে অন্য কোথাও। কিছু বলছেন? আচ্ছা, কারো লগ ইনে কোনো প্রবলেম আছে? এবার যদি আমি একটু সাইন আউট চিন্তা করি, সাইন আউট বা লগ আউট, আমরা লগ আউট কিভাবে করি? আপনার আপনার সেটা আইরাস দিয়ে চিন্তা করবেন না, আপনার নিজেদের প্রোডাক্ট মানে নিজেদের সিস্টেম সেটাও তো চিন্তা করবেন। আমাদের সাইন আউটের অনেকগুলো ওয়ে আছে।
কেমন বলি, কতগুলোতে আছে, যেমন শুধু কি আপনি সাইন আউট বাটনে ক্লিক করবেন, যেমন ফেসবুকে সাইন আউট বাটনে ক্লিক করলে কি হয়, সাইন আউট হয়ে যায়, নতুন লগ ইন পেজ চলে আসে, তাই না? কতগুলোতে কি সাইন আউট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলে যে আপনি পাসওয়ার্ড দিয়ে সাইন আউট করবেন, এরকম অনেক কিছু হয়। আবার কতগুলোতে কি আপনার ওটিপিও থাকতে পারে, যদি আমি ওটিপিতে যাবো না, বাট পাসওয়ার্ডটা আমার চাইলে রাখতে পারি ফর সিকিউরিটি পারপাস। যদি মনে করেন যে আমার কাছে সময় আছে, আমি ভালো করে করতে চাই, তাহলে এটা আপনি করতে পারেন। সাইন আউট করার জন্য পাসওয়ার্ড দেওয়া লাগবে। আর যদি ওটা না থাকে, যদি আমরা ধরেন ফেসবুক বা আইরাসের মধ্যে চিন্তা করি, কি করি আমরা, আমাদের আইরাসে সাইন আউট বাটন ক্লিক করলাম, লগ ইন পেজে নিয়ে আসে বললো, এটাই কাজ। আমরা এটাই লিখে দিব, বাটন প্রেস, সাইন বাটন প্রেস করলে কি হবে, অ্যান্ড গো টু লগ ইন পেজ, শেষ। জাস্ট একটা ইউজার ইভেন্ট ক্রিয়েট হলো, ইউআইই, আর আমাদের নিয়ে চলে আসলো, শেষ। একটা ইভেন্টই কাজ সাইন আউটে। সাইন আউটে কোনো কনফিউশন আছে? আচ্ছা, দেন এখানে যে একটা দেওয়া আছে প্রসেস অ্যান্ড এক্স ওয়াই জেড ফর এক্সাম্পল, এটা হলো কি, যেমন এরকম এইভাবে চিন্তা করেন যে আমাদের সবগুলো ইউজারের জন্য, কোনটা বুঝি না একবার। সাইন আউটে যে বললাম, চাইলে আপনি পাসওয়ার্ড সিস্টেম করতে পারেন। সাইন আউট আপনি ক্লিক করবে, একটা টেক্সট বক্স আসবে, একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য জায়গা আসবে, পাসওয়ার্ড দিবেন, যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে কি সাইন আউট করতে দিবে, আদারওয়াইজ সাইন আউট করতে দিবে না। এইটা যেমন আপনাদের এটা গিটহাবে, গিটহাবে এই সিস্টেমটা আছে। কেউ হাত তুলছেন? জি বলেন। আর টেমপ্লেট, আসিফ মাহমুদের টেমপ্লেট, ওটা আসিফ স্যার। আচ্ছা একটু দেখি, এখানে আছে লিঙ্ক, দেখি স্যার এখানে ডিফারেন্ট আছে, টেবিল কি রাখি নাই? আচ্ছা, ডিফারেন্ট আসলে আর কি, সেমই আর কি, সে টেবিলটা সুন্দর করে বানাই নেই আর কি, গ্রুপ নাম্বার যে সব সেমই। আচ্ছা ওটাও পেলা না। তো আমি যেটা বলছিলাম যে গিটহাবের যে সাইন আউট সিস্টেম, ওদেরটা দেখবেন যে আপনার পাসওয়ার্ড সিস্টেম আছে, যে আপনি সাইন আউট করতে গেলে পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড না দিতে বলে সাইন আউট করতে দিবে না। পাসওয়ার্ড মেবি চায়, চাওয়ার তো কথা চাই নেই। আচ্ছা সামটাইমস চায়, ওদেরও অনেক অ্যাডভান্স সিস্টেম, মাঝে মাঝে চায়, মাঝে মাঝে আবার চায় না। যাই হোক, মানে এরকম সিস্টেম আছে আর কি। এলো সাইন আউট গেল, সাইন আউট অত বেশি প্যারা খাওয়ার দরকার নেই, আপনাদের শর্টকাট এটাও করতে পারেন, ছোটখাটো যেটা আছে বাজারে ওটাও করতে পারেন। দেন হলো যে, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো সিস্টেমই আছে, সাইন আউট করতে গেলে পাসওয়ার্ড চাই। আর কি কিছু বললেন? আচ্ছা, আর হলো যে, দেন প্রসেস এন্ড যেটা, এটা হলো যে আপনার, এছাড়া যদি আপনার অন্য কোনো কিছু থাকে, যেমন ধরেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, সবার জন্য তো ক্রিয়েট অ্যাকাউন্ট সেম, তাই না? আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা অপশন রাখতে চান, বা ধরেন যে আরো অনেক কিছু থাকতে পারে সবার জন্য কমন এমন কিছু, ওইগুলো আপনি চাইলে এখান থেকে করতে পারেন, যেমন যে পাসওয়ার্ড চেঞ্জ, এইসব জিনিসপত্র আর কি, বা ফরগেট পাসওয়ার্ড যেটা, এগুলা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই এগুলোর জন্য। এগুলো লগ ইন আর সাইন আউট, এই দুইটাটা রাখাটা ইম্পর্টেন্ট, মানে মাস্ট, এই দুটো লাগবেই। বাকিগুলো করলেও হলো, না করলেও হলো, এটা আপনার ইচ্ছা।
এটা এখন করা লাগবে না, আপাতত লাগবে না প্রজেক্টের জন্য। এটা যে আমাদের ফার্স্ট ইউজারের জন্য, ঠিক আছে? আমাদের এখানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে একটা আর কি দেওয়া আছে। ধরলাম আমাদের ফার্স্ট ইউজার হলো কি স্টুডেন্ট, তার একটা ওয়ার্ক ফ্লো বা গোল দেওয়া আছে। ফার্স্ট গোল, তার একটা কি গোল দেওয়া আছে? স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স ফর আপকামিং সেমিস্টার। ঠিক আছে, এটা একটা গোল দেওয়া আছে। তা আমাদের গোলগুলো সবসময় কি হবে? ডেসক্রিপটিভ হবে, একটু বড়, যাতে আমরা নিজেরা গোল করে মেইন যেটা বুঝতে পারি। আর গোলগুলো কি হবে বলছিলাম, যে কি করা যাবে আর কি করা যাবে না। এখানে চাইলে আমরা দিতে পারতাম না যে স্টুডেন্ট ভিডিও কল করতে পারবে ফ্যাকাল্টিকে, কারণ ভিডিও কল করা এখানে পসিবল না। চাইলে অডিও কল করতে পারবে, পসিবল না। ঠিক আছে, বা চাইলে কি টু ওয়ে কনভারসেশন, যেটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কনভারসেশন গুলো আছে টু ওয়ে এট এ টাইম, ওটাও করা কি পসিবল না। এগুলো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যত ছোটখাটো করা যায় বাট ঠিকভাবে করা যায়, ওটা আমাদের জন্য বেস্ট। এই জিনিসগুলো আমি একটু কেটে দিই, হ্যাঁ, কারণ এখানে সায়া অনেক বেশি হাই ফাই করে লিখছে একদম আইরাসের জন্য। আর এগুলো করতে গেলে আমরা তো পরে বুঝবো না, তাই না? রো ক্যান বি হচ্ছে। আচ্ছা, এটা আপনাদের ক্লাসে কিছু বলা হয়েছে এটা নিয়ে? ক্লাসে কিছু বলছে যে কত? এখন আমি শিওর না যে আগে ছিল যে আপনার মাইলস্টোন ওয়ানে ফুল কমপ্লিট করা লাগতো, ঠিক আছে? দেন এটাকে চেঞ্জ করে করা হয়েছে যে আপনারা অ্যাটলিস্ট প্রত্যেকটা ইউজারের 2টা করে গোল মানে করে দিবেন মাইলস্টোন ওয়ানে, অ্যাটলিস্ট 2টা। আর কেউ বেশি করতে পারলে তো ফুল করে ফেললেও কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট 2টা করে করতে হবে। এখন এই সেমিস্টার সেম আছে কিনা সেটা আমি আসলে জানি না, ঠিক আছে? এই জিনিসটা আপনি আপনাদের ফ্যাকাল্টি থেকে জেনে নেবেন। যদি সেম থাকে তাহলে আপনাদেরকে 2টা গোল নিয়ে কাজ করতে হবে, 2টা ইউজারের মোট 4টা গোল। এগুলো লাগবে না। এখান থেকে ফার্স্ট আমরা যেভাবে শুরু করবো, আমরা যদি রেজিস্টার করতে চাই বা যা কিছুই করতে চাই, আমাদের শুরু হয় কোথা থেকে? আমরা লগ ইন করে ফেলছি, লগ ইন করার পর থেকে সব কাজ হয় আমাদের ড্যাশবোর্ড থেকে, তাই না? আমাদের ড্যাশবোর্ড, ধরেন এই ড্যাশবোর্ড এখানে কতগুলো বাটন আছে না? যদি আমি রেজিস্টার বাটনে ক্লিক করি, এখানে দেখেন যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে কি একটা নতুন একটা পেজ আসলো বা নতুন একটা কিছু আসলো, যেখানে আমি রেজিস্ট্রেশন করতে পারবো। তো সবাই এভাবে আমরা শুরু করবো যে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে আমরা যাবো। ফার্স্টে কি আমরা আফটার লগ ইন ফুলি কাম টু ড্যাশবোর্ড, তারপর আমরা কি করবো? একটা বাটন, ক্লিক বাটন টু বানান কি এটা, the registration, মানে বলে দিলাম যে সাকসেসফুলি লগ ইন করার পর ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে একটা বাটন থাকবে রেজিস্ট্রেশন, যেটা ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনের প্রসেসে নিয়ে যাবে। এখানে কি করলাম? বাটন ক্লিক করলাম, ইউআই ইউজার ইভেন্ট। এবার এখন থেকে শুরু হবে, যখন আমি ফার্স্ট ক্লিক করলাম বাটন, যখন আমি আমার ফার্স্ট রেজিস্ট্রেশনে গেলাম, রেজিস্ট্রেশনের ইয়াতে গেলাম, এখানে যাওয়ার পর আমাদের আসলে কি হয়? কোর্সগুলো লোড হয়ে থাকে না?
এখানে বহুত কিছু আছে, সব বাদ, আমি আপনাদের জাস্ট নর্মালি চিন্তা করতে বলতেছি। ফার্স্টে কি থাকে, এখানে কোর্সগুলো লোড হয়ে থাকে না আমাদের, হ্যাঁ? আর এই কোর্সগুলো কি স্ট্যাটিক? কারণ কথা হলো যে স্ট্যাটিক জিনিসটা কি, আমাদের ডেটাবেস থেকে ডেটা আসে মানে এটা কি, যেমন এই যে রেজিস্টার্ড কোর্স এই লেখাটা, এটা কি কখনো চেঞ্জ হবে? বা এটা যে কোনো মুহূর্তে কখনো চেঞ্জ হয়? এই লেখাটা কখনো চেঞ্জ হয় না? এলিজেবল কোর্স বলেন, এই রেজিস্ট্রেশন কোর্স এটা, বাট অটাম 2025 এটা চেঞ্জ হয় আমাদের সেমিস্টার অনুযায়ী। তো যে লেখাগুলো চেঞ্জ হচ্ছে না এগুলোকে বলা হয় কি আমাদের স্ট্যাটিক। ঠিক আছে, স্ট্যাটিক টেক্সট বলেন বা লেভেল বলেন বা আউটপুট, স্ট্যাটিক আউটপুট বলা হয়। এগুলো কখনো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে। আর এগুলো কি আমাদের ডেটাবেস থেকে আসা বা ক্যালকুলেট করে আসা। যদি আমরা ক্যালকুলেট করে আনি, যেমন ধরেন যে আমি দেখলাম এখন কি চলে, 10 মাস চলে, অক্টোবর 10 মাস, সিজন কি অটাম, মানে আমাদের আইবি কি হয় অটাম, এটাকে ডেটাবেস থেকে আনা লাগবে নাকি আইবি জাস্ট একটা নর্মাল লজিক যে এই থেকে এই মাস পর্যন্ত আমাদের অটাম সেমিস্টার চলে, ক্যালকুলেট করে এখানে বসায় দিল। এটা কি ডেটাবেস থেকে আসছে? আসে নাই। যদি ডেটাবেস থেকে না এসে জাস্ট এটা ক্যালকুলেট করে বসায় দেওয়া জিনিস হয়, সেটা আমাদের ওপি। ঠিক আছে, পড়ছিলাম এখানে ওপি, এই যে ডিসপ্লে কন্টেন্ট আউটপুট, এইটা। আর আমাদের যে কোর্সগুলো আসে, সেই কোর্সগুলো কি আমরা কি প্রত্যেকবার নতুন নতুন কোর্স বানাই, সেগুলো ডেটাবেস থেকে লোড হয়ে আসে না? নতুন কোর্স বানালে সেই কোর্সগুলো এখানে আসতেছে ডেটাবেস থেকে। তো এটা গেলে আমাদের কি ডিপি, বুঝতে পারছেন? ওপি কোনটা, ডিপি কোনটা? জি, আরেকবার বলেন। হ্যাঁ, না না, স্ট্যাটিক ইনফরমেশন যেগুলো আছে ওইগুলো আপনার কোনো কিছুতে যাবে না। না না, ওইগুলো কিছুতে যাবে না, যেগুলো স্ট্যাটিক কখনো চেঞ্জ হচ্ছে না, ওদের কোনো চিন্তা নেই, ওদের জাস্ট একটা ডিজাইন, ওদের একটা ডিজাইন, জাস্ট নাথিং ইলস। আর ওপি কোনটা, যেটা কি আমাদের এই যে এই জিনিসটা যেমন স্ট্যাটিক, যেটা আমাদের আউটপুট থেকে মানে কি আমাদের ব্যাকএন্ড থেকে জাস্ট ক্যালকুলেট করে চেঞ্জ হয়ে আসতেছে, সেটা হলো আমাদের ওপি। আর যেটা আমাদের ডেটাবেস থেকে আসতেছে সেটা আমাদের ডিপি। দ্যাটস ইট। আর এগুলো জাস্ট ডিজাইন, এগুলো নাথিং ইলস। এটা ডিজাইন, এটা ডিজাইন, ঠিক আছে, এটা একটা বাটন, বাটন তো যদি ইউআই হবে। তো এখানে কি হচ্ছে, ডেটা লোড হয়ে আসতেছে, তাই না? জি জি বলেন আরেকবার। এটা হলো ডিপি, ডেটাবেস থেকে আসতেছে। হ্যাঁ, এখন এটা ডেটাবেস থেকে আসলে আমি বুঝবো কিভাবে? দেখেন, এই যে ওপির কি 7টা বা 8টা সেকশন হয়, প্রত্যেক সেমিস্টারে কি এটা চেঞ্জ হয় না? টাইমিং চেঞ্জ হয় বা ইয়া চেঞ্জ হয়, মানে কি প্রত্যেকবার ওরা কি এটাকে আপডেট করে করে দিচ্ছে? এটা কি জাস্ট ওরা ক্যালকুলেট করে দিচ্ছে নাকি ওরা এটা আপডেট করে কোথাও সেভ রাখতেছে? সেভ রেখে দিন আমাদের দিচ্ছে, তাই না? এটা তখন যে কোনো একটা ব্যাকএন্ড নর্মাল আউটপুট দিয়ে কাজ হবে না। ধরেন এইটা, এটা কি করে, ধরেন যে আপনার ব্যাকএন্ডে একটা কোড লিখলো ইফিলসের, যদি আমার 9 থেকে 12 পর্যন্ত হয় মাস, 9 থেকে 12 মাস পর্যন্ত হয়, তাহলে আমাদের এটা কি হয়, লেখা থাকবে অটাম। যদি আমার ধরেন যে 5 থেকে 8 পর্যন্ত হয় বা 4 থেকে 8 পর্যন্ত হয়, তাহলে এটা কি থাকে, এটা লেখা থাকবে কি আমাদের সামার। জাস্ট নর্মাল ইফিলস লজিক, এটা বলে ক্যালকুলেট করে আনা ওপি। আর ডেটাবেসটা কি, ওরা কি বারবার চেঞ্জ করে ডেটাবেসে সেভ রাখতেছে, জাস্ট নর্মাল লজিক দিয়ে তো এটা কাজ করানো যাবে না, যে সেকশন চেঞ্জ হয়ে গেল, ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেলে তো পসিবল না। এটা কি ডেটাবেসে তো সেভ করে রাখে, এটা হলো আমাদের ডিপি। তো আমরা এখানে জাস্ট অত বেশি বড় তো করতে চাচ্ছি না, আমরা এখানে এখানে জাস্ট ছোটভাবে লিখলাম যে যখন আমি আমার রেজিস্টার পেজে আসবো, আসার পর কি দেখবো, যে ডেটাগুলো ফেচ হয়ে আমার কি কোর্সের ডেটাগুলো ফেচ হয়ে আমার সামনে থাকবে, তাই না? তো এখানে আমরা কি লিখতে পারি, জাস্ট নর্মাল লাইন হিসেবে, অল কোর্স ডেটা উইল বি শোন, ঠিক আছে নাকি, সব কোর্সের ডেটাগুলো কি দেখাতে থাকবে, তাই না? তো এটা হলো কি আমাদের ডিপি, যে ডেটাগুলো লোড করে এখানে নিয়ে আসছে। যদি চান আপনি ধরেন যে আমি ওই যে সামাল যে লেখাটা আছে,
শো দা, আচ্ছা এখানে semester and year will be shown. দেখ আমি কিন্তু বাটন ক্লিক করলাম, আমাকে জাস্ট রেজিস্টার বাটন ক্লিক করে পেজ যখন চেঞ্জ করছি তখন ইনফরমেশন আমাদের কাছে আসে, তখন থেকেই আমাদের তো এখানে কোনো বাটন ক্লিক করা আছে এই পেজে আসার পর বাটন ক্লিক করলে দেন আমাদের কোর্স আসে এমন তো না, আগে থেকেই থাকে। এখানে আমরা এখানে জাস্ট ডিপি দিলাম, ঠিক আছে, ডিপি আর ওপি। যদি আমাদের বাটন প্রেস করা না লাগতো তাহলে আগে এখানে একটা ইউজার ইভেন্ট দেওয়া লাগতো যে বাটন প্রেস করার পর জিনিসগুলো আসছে। আচ্ছা এটা এখন আসতো যখন যেটাগুলো লোড হয়ে থাকে আমাদের কোর্সগুলো, দেন আমরা কি করি, ফার্স্টে কয়েকটা জিনিসগুলো চেক করে। কি কি চেক করে, যে আপনার ফার্স্টে চেক করে যে আপনি কি এই টাইম আপনার কত ক্রেডিট কমপ্লিট হয়েছে, আপনি এই টাইমে কোর্স নেওয়ার জন্য এলিজিবল কিনা এটা চেক করেন আগে। যদি এলিজিবল না হন তাহলে আপনাদের কোর্স নিতে দেয় না। এটা অনেক হার্ড, এটা আমরা বাদ দিলাম। আর কি থাকতে পারে যেটা তাহলে আরো ইজিলি ইমপ্লিমেন্ট করা যেতে পারে, যখন আমরা কোর্স নেওয়া শুরু করি যদি আমার সেম টাইমিং এ কোর্স হয় তখন সেই আমাদের ইরর দেখায় না যে টাইমিংটা ম্যাচ হয়ে গেছে, এই টাইমে তুমি কোর্স নিতে পারবা না। তবে এটা নিয়ে কাজ করতে চাই একটু, আমরা জাস্ট ছোট করে ফেলতেছি জিনিসটাকে যতটা ইজি করা যায়, তো আমাদের কোড করে শেষ করতে হবে টাইমের মধ্যে। কি করবো, ইফ কোর্স, ফার্স্ট আমি কোর্স সিলেক্ট করবো তাই না, ইফ কোর্স টাইম ক্ল্যাশ, যদি কোর্স টাইম ক্ল্যাশ করে তাহলে কি বলবে। আচ্ছা আচ্ছা এটা না, একটু ভালোভাবে এটা লেখা যায়। আমরা কোর্স সিলেক্ট করি কিভাবে, যে চেক বক্সে ক্লিক করলে আমাদের কোর্সগুলো সিলেক্ট হয়ে যায় না। ফার্স্ট আমরা লিখবে এখানে যে ক্লিক চেক বক্স, আর চেক বক্সে বুঝছি যে বক্সের মধ্যে ক্লিক করলে কি টিক মার্ক চলে আসে, এটাকে বলা হয় চেক বক্স। ক্লিক চেক বক্স টু সিলেক্ট কোর্স, চেক বক্সে ক্লিক করলে কি আমাদের কোর্সগুলো সিলেক্ট হয়ে যায়, তাহলে একটা ইউআই না যে চেক বক্সে ক্লিক করলাম এই কোর্সটা আমার সিলেক্ট হয়ে গেল কোনো বাটন ক্লিক ছাড়া, এটা আমাদের একটা ইউআইই, যেমন চেক বক্সটা এজ এ বাটন কাজ করতেছে। যখন চেক বক্সে ক্লিক করলাম এটা আমাদের কোর্সে সিলেক্ট হলো, হয়ে কি হয় আমাদের একটা টেম্পোরারি ডেটাবেজে এটা সেভ হয়, দিয়ে আমরা যখন রেজিস্টার দিই তখন আমাদের ওই ফুল জিনিসটাকে নিয়ে যায় তাই না। সিলেক্ট কোর্স অ্যান্ড সেভ, সেভ টেম্পোরারি, টেম্পোরারিতে সেভ করে রাখে, ঠিক আছে। যখন আমরা ক্লিক করলাম এখন ইফ সিলেক্টেড কোর্স ক্ল্যাশ উইথ another কোর্স টাইম, যদি কোর্সের টাইমের সাথে ক্লাস করে, যদি আমার ইংলিশ অনেক সুন্দর না আমি জাস্ট কোনো আপনি বুঝে নিয়ে লিখতেছি, যদি আমার সিলেক্টেড কোর্স যেটা আছে সেটা যদি আমাদের অন্য কোনো কোর্সের সাথে ক্ল্যাশ করে, অন্য কোন কোর্স এই সেভ টেম্পোরারি কোর্সের সাথে আমাদের টেম্পোরারি কোর্সের সাথে যদি ক্ল্যাশ করে, কোর্সের টাইমের সাথে যদি ক্ল্যাশ করে তাহলে কি হবে, শো ইরর মেসেজ। এখন এখানে কি হলো আমাদের, এটা যদি দেখতে হয় আমাদের যতবার আমরা বাটন ক্লিক করতেছি প্রথমে আমাকে চেক করতে হবে না যে আমি যে আগের 2টা বা 3টা কোর্স নিলাম এই যে নতুন যে কোর্স নিতেছি ওর টাইম আর ওর টাইম কি ম্যাচ করতেছে কিনা, এই ফিল্ডস দিয়ে দিয়ে চেক করতে হবে না, যে ইফ ম্যাচ করে, ম্যাচ করতেছে কিনা, এটাকে আমাদের একটা ভ্যালিডেশন, এটা কি আমাদের ডেটাবেসে যাওয়ার পর চেক করতেছে যে এটাকে ক্ল্যাশ করলো কিনা, নাকি আমাদের আগে চেক করতেছে বাটন ক্লিকের সাথে সাথে, আগে চেক করতেছে আমাদের একটা ভ্যালিডেশন, ঠিক আছে। যদি কোনো মেসেজ ইরর না থাকে, যদি আমরা সবগুলো কোর্স নিয়ে ফেলি দেন আমরা কি করি, ক্লিক register button to finish registration, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব রেজিস্ট্রেশন ফিনিশ করার জন্য, এটা ইউআইই। এখন যখন আমরা রেজিস্ট্রেশন ফিনিশ করতে যাব তখন আমাদের কয়েকটা ইরর এখানে আসে। প্রথম কথা কি, যে
রেজিস্টার বাটনে ক্লিক করলাম, তখন দেখা যায় যে আমাদের সিট ফিল আপ হয়ে গেছে। এই একটা প্রবলেম অনেক বেশি হয় আমাদের, তাই না? আচ্ছা, আমি তো আইরাস দিয়ে দেখাচ্ছি, আপনাদের বাকিও বুঝবেন কিভাবে। ভালো কোশ্চেন বলছেন। এটার জন্য আমি তো আপনাদের আর কি প্রসেস গুলো দেখাচ্ছি যে আপনারা এভাবে চিন্তা করবেন। এখন ধরেন আমি তো আপনাকে ধরেন অন্য কোনো বললাম তো যে অন্য কোনো উদাহরণ তো আমি দেখাতে পারছি না, কেন? কারণ হলো যে যদি কারোর সাথে ম্যাচ করে যায়, তখন এটা ধরেন যে বলবে আমার জন্য একটু সমস্যা যে কারোর সাথে ম্যাচ করে গেল আমার কথাটা। বাট ধরেন সব বাদ দিয়ে, সব বাদ, আমরা একটু ফেসবুক নিয়ে চিন্তা করি, ঠিক আছে? ধরেন যে ফেসবুকে একটা পোস্টে আপনি রিয়েক্ট দিবেন, যেটা খুবই নর্মাল একদম ইজি একটা জিনিস। আমরা কি করি, কয়েকটা বাটন থাকে, রিয়েক্ট বাটনে ক্লিক করলে কি হয়, ধরেন যে আমরা লাভ বা যাই দিলাম, কি বলে, লাইক দিলাম, লাভ দিলাম, হারা দিলাম, যাই দিই, ওটাকে আমাদের এখানে সেভ হয়ে যায়, সাথে কি ডেটাবেজে সেভ হচ্ছে। এটা তাহলে ইভেন্ট গুলো কি কি হইতে পারে? ফার্স্ট আমি ফেসবুকে লগ ইন করলাম, লগ ইন করে কি আমি আমার ড্যাশবোর্ডে গেলাম, বা আমার যে ফেসবুকের হোম পেজ, ওইখানে আমি স্ক্রল করে অনেকগুলো পোস্ট আছে, অনেক আমার ফ্রেন্ডের পোস্ট আছে, আমি দেখতেছি। দেখার পর আমি কি করলাম, যে কোনো একটা ফ্রেন্ডের পোস্ট আমি রিয়েক্ট দিলাম, কমেন্ট করলাম। তো রিয়েক্ট দেওয়া ওটা বাটন ক্লিক করা কি একটা ইউআইই। কমেন্ট করার জন্য আমাকে বাটনে ক্লিক করতে হয়, বাটন ক্লিক করলে দেন আমাদের কমেন্ট লেখার অপশনটা আসে, তাই না? এই আমরা যে কমেন্টের জন্য বাটন ক্লিক করলাম, ওটা একটা ইউআইডি। কমেন্ট লিখলাম, ওটা একটা ইউআইডি। কমেন্ট আমি সেন্ড করলাম, ওটা একটা ইউআইই। এগুলো তো বুঝছি, তাই না? এখন কেউ কি কখনো এই সমস্যাটা ফেস করছেন? ধরেন যে আপনি একটা পোস্ট পাইছেন আপনার ফ্রেন্ডের, আপনি কমেন্ট করতেছেন বা ধরেন রিয়েক্ট দিতেছেন, অনেক সময় ফেসবুক গ্লিচ থাকে না, ওই পোস্ট কিন্তু আপনার ফ্রেন্ড আগে ডিলিট করে দিছে, বাট কোনো কারণে আপনারটা রিফ্রেশ হয় নাই, ওইটা সরে যায় নাই। এই সমস্যাটা হয় না? বা অনেক সময় আপনার যে কোনো একটা কমেন্টে রিপ্লাই করতে গেছেন, কমেন্ট কিন্তু আপনার যে যে কমেন্ট দিছিল সে ডিলিট করে ফেলছে, বাট আপনি জানেন না, বা এটা ধরেন যে আপনার রিফ্রেশ হয় নাই বা ওটা আপডেট হয় নাই, ওটা করতে গেলে অনেক সময় ঝামেলা হয় না? আপনাকে কমেন্ট তো হচ্ছে না, দেওয়া তো পসিবল না, এক্সিস্টই করে না জিনিসটা। এই সবগুলো কি আমাদের এভাবে চিন্তা করতে হয়। ইভেন্ট যেভাবে চিন্তা করলাম না, তখন আপনি আপনার ইয়ার জন্য ইভেন্ট ঠিকভাবে এভাবে চিন্তা করবেন। বুঝলেন? আপনি একটা ইউজার গোলটা আপনি আগে ডেসক্রিপটিভলি বলবেন, যে এরকম যে আপনার একটা ইউজার হলো আইবির স্টুডেন্ট, যে ক্যান্টিন থেকে খাবার নিবে, তার গোল ক্যান্টিন থেকে সে খাবার নিবে। আমাদের ফুল ডেসক্রিপটিভ ওয়েটা কি এখানে, যে স্টুডেন্ট যাবে, টাকা দিয়ে আগে কোন ফুডটা নেবে সেটা সিলেক্ট করবে, দেন টাকা দিবে, টোকেন নিবে, দেন কোথায় যাবে, আবার খাবার নিতে যাবে, টোকেন দিবে, খাবার নিবে। এগুলো ফুল প্রসেস। আপনি আপনি নিজের প্রসেসটা এইভাবে নিজের কাছে ডিসক্রাইব করে বললেন যে এই জিনিসগুলো। এখন আপনি চিন্তা করা শুরু করেন যে কোথায় কি আছে। ফার্স্ট স্টুডেন্ট গেল, এটা একটা ইভেন্ট, যাওয়াটা একটা ইভেন্ট, বাটন ক্লিক করবে কিছু, স্টুডেন্টে গেল, যাওয়ার পর কি আপনি খাবার সিলেক্ট করতেছেন। সিলেক্ট করার পর যখন আপনি খাবারটা নিবেন, যদি খাবার থাকে আগে এটা চেক করতে হবে না যে খাবারটা আছে কিনা। মামারা চেক করে, অনেক সময় বলে না যে খাবার তো নাই, এটা অনেক কিছু নেন, এটা চেক করতেছে, এটা আমাদের ভ্যালিডেশন বা ভেরিফিকেশন, যে খাবারটা আছে কিনা। চেক করলাম, করার পর হলো কি, সে আমাকে, আমি টাকা দিলাম, সে আমাকে ইয়াটা দিল। সবগুলো ইভেন্টের মধ্যে পড়তেছে। এইভাবে আপনি সবগুলো চিন্তা করবেন। বুঝতে পারছেন আমার কথা? আপনারা নিজে একটা ডিসক্রিপটিভ ওয়েতে বের করবেন, বের করে দিন ওইটাকে নিজে ভাঙবেন, ভেঙে এইভাবে ভাগ ভাগ করে লিখবেন। আর গোলগুলো যত ছোট করা যায়। জি বলেন। আইটি জোরে বলা যায়, আমি না আপনার পুরো কথা শুনি নাই আসলে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, না সাদা হলো যে হুবহু তো মিলিয়ে দেখে না। সাদা হলো যে আপনার সিআই রিপোর্টে যে যে গোলগুলো আপনি লিখছেন সেই গোলগুলো আছে কিনা সেটা একটু চেক করে। গোল গোল, কোড না, গোল। হ্যাঁ হ্যাঁ, সিআই রিপোর্টে যে গোলগুলো লিখতেছেন সেগুলো আপনি কোডে আনছেন কিনা, গোলগুলোকে আপনি বাস্তবায়ন করছেন কিনা সেটা আর কি মেনলি দেখে। তো সাদা কি এভাবে চিন্তা করে, ধরেন যে আপনি সিআরএ রিপোর্টে যা লিখবেন, হয়তো
হয় সেগুলোই কাজ করবেন বা তার চেয়ে একটু কম কাজ করতে পারবেন টাইমের কারণে, বাট তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারবেন না। তো সেটা যদি করে থাকেন তাহলে কি করতে হবে, আপনার সিআই রিপোর্টকে আবার আপডেট করতে হবে তাহলে। বুঝতে পারছেন? তাহলে কি করে কাজ, সাধারণত আমি আপনাদের যেভাবে বললাম যেভাবে করলে আসলে আপনার সিআই রিপোর্টটা আমাদের বড়ই হয়, কোড করতে গেলে সেটা ছোট হয়ে আসে। কারণ আমাদের টাইম কম থাকে, আমরা একটু কম শিখতে পারি, যে কারণে আমাদের ধরেন যে অনেক কিছু লিমিটেশনস এর মধ্যে চলে আসে। যেমন ধরেন যে লাস্ট সেমিস্টার আমি দেখছি যে আমি বলে দিচ্ছিলাম যে আপনারা কেউ জিপিটি দিয়ে লেখাইলেও একটু চেক করবেন আবার কি কি লিমিটেশনস আছে। অনেকেই আনছে যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে দিন এটাকে চেক করবো, এটা কি পসিবল? না, তো এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি এখন দিলেন যে আপনি ক্যামেরা দিয়ে চেক করবেন, আপনি যদি কোডে গিয়ে না করতে পারেন তো আপনার গোলটা শুধু শুধু নষ্ট হলো না? আপনাকে গোল আবার চেঞ্জ করতে হবে না আবার আইসা? আপনাকে আপনার সিআই রিপোর্টে গোল চেঞ্জ করতে হবে, তারপরে যে মাইলস্টোন 2 তে চেঞ্জ করতে হবে, মাইলস্টোন 3 তে চেঞ্জ করতে হবে, সব আবার নতুন করে চেঞ্জ করে আবার গিয়ে কোড করতে হবে গোলের জন্য। তো এই কারণে আমাদের গোলগুলো আমরা একটু বুঝে শুনে সিলেক্ট করবো। আর এই ওয়ার্ক ফ্লো গুলো হলো যে সার্ভার অনেক খুঁটায় খুঁটায় দেখে না যে আপনি একদম পারফেক্টলি করছেন কিনা। যেমন আমারটা আমি যেখানে যা করছি আমার লেখাগুলো কিন্তু পারফেক্ট না, হয়তো আমার লেখার সাথে ইভেন্ট গুলো মিলতেছে বাট নট আ প্রফেশনাল ওয়ে। তো সার্ভার এগুলো দেখে না, সার্ভার দেখে যে আপনি নিজে বুঝতেছেন কিনা বা আপনি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা আপনার কোডের মধ্যে। স্যার মেনলি এই জিনিসটা ফলো করে। আমরা যে যারা এসকেএসআই সেকশনে আছেন তাদেরটা একটু ভালো করে স্যার অবশ্যই চেক করবে, স্যার এটা সবসময় করে। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা হলো যে আপনি আপনার যা যা ধরেন যে ফুল টুল থাকে স্যার সেগুলো ধরা দিতে পারে। আর আপনারা রিভিউ নেবেন বেশি বেশি, সবাই এটা যে কোনো স্টুডেন্টের জন্য বলতেছি, যে কোনো ফ্যাকাল্টির কাছে যাকে অ্যাভেলেবেল পান দেখে রিভিউ নেবেন যে স্যার এটা ঠিক আছে কিনা বা এটাকে আমি আর কোনোভাবে চেঞ্জ করবো কিনা, তাহলে আরো ভালো করতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমরা এটা শেষ করি। হ্যাঁ, এখানে কি বলতেছিলাম যে আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করলো, তো ক্লিক করার পর কি বললাম যে আমাদের চেক করবে, যে কি চেক করবে, ইফ সিট যদি সিট যদি ফিল আপ হয়ে যায় তাহলে কি রেজিস্ট্রেশন করতে দিবে, শো ইরোজ, না এটা ইরোজ দেখাবে বা কোনো মেসেজ শো করবে, রেজিস্ট্রেশন করতে দিবে না। আর যদি না হয় ইলস সাকসেসফুল। তো এখানে আমরা কি করতে পারি, জাস্ট এই লোক বাকি আমাদের কাজ, এখানে একটা ভেরিফিকেশনের কাজ আছে। কি আমাদের যখন একটা করে আমরা যখন একটা একজনকে রেজিস্ট্রেশন করি, আমাদের যে সিটটা যে ফিল আপ করলো এটা কি ডেটাবেসে গিয়ে আপডেট হয়। তো আমাদের এটাকে যখন আমরা রেজিস্ট্রেশন আবার করতে চাই তখন ভ্যালিডেশন চেক করতে পারে না। কেন? কারণ আমরা সবাই তো দেখছি যখন আইদাস আমরা যখন কাজ করি এটা এটা যতক্ষণ না দিব ততক্ষণ কিন্তু নতুন করে লোড হবে, পেজ লোড হবে, নতুন ইনফরমেশনও আসবে না। তো না আসলে কি হয়, যে দেখা যায় আমাদের কাছে একজন ফাঁকা আছে দেখাচ্ছে, বাট একটু পর দেখা যায় যে ওটা ফিল আপ হয়ে গেছে, যেটা আমাদের এখানে দেখাচ্ছে না, আপডেট হচ্ছে না। এগুলোর কারণে কি হয়, আমাদের ডেটাবেসে চেক করে যে আসলে সিট ফাঁকা আছে কিনা। যদি সিট ফাঁকা না থাকে তখন আপনাকে দেখা দিবে যে সিট তো ফাঁকা নেই, আবার কি বলে কোর্স সিলেক্ট করো, এরকম আর কি। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন আছে এটুকুতে? মানে আপনারা কি সিআরই রিপোর্ট কি মোটামুটি ক্লিয়ার হয়েছে, নিজেরা করতে পারবেন? দেখানোর যে ব্যাপারটা হলো যে শুধু আমাকেই দেখাতে হবে এমন কোনো কথা না। আপনার যখন ধরেন আপনার কাজ শেষ, অবশ্যই টাইম রাখবেন, ধরেন যে কাজ শেষ করবো যাতে আমাদের আমাদের দেখার যে সুযোগ থাকে, টাইম থাকে, কারণ টাইমিং তো ম্যাচ হয় না। ধরেন যে আপনার কাজ শেষ তখন আপনি চাইলে গ্রুপে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে কি আপনি আমরা যত ফ্যাকাল্টি আছে, মানে ফ্যাকাল্টিতে তো মেনশন করা যায় না, তাদের কাছে মেইল করে আপনি যেতে পারেন বা তাকে ক্লাসে পরে তাকে দেখাইলেন। আমাদের দেখানোর জন্য যতজন অ্যাসিডে আমরা আসি সবাই ধরেন যে আপনি বলেন যে ভাই কে কখন ফ্রি আছেন আমাকে একটু টাইম দিতে পারবেন কিনা, যে ফ্রি থাকবে সে আপনাকে টাইম দিবে। আর ধরেন যদি আপনি তখন ভালো রেসপন্স পাচ্ছেন না তখন আপনি কি করবেন যে আমাদের পার্সোনালি মেসেজ দিতে পারেন যে ভাইয়া আমার একটু চেক করে দেন, ঠিক আছে?
আর আমাদের যদি সম্ভব হয় যতটা টাইমের মধ্যে, শর্ট টাইমের মধ্যে পারি, যেভাবে পারি চেক করে দেওয়ার ট্রাই করবো অলওয়েজ। ঠিক আছে। আর আর যে কাজটা করবেন, যে ডেসক্রিপশন গুলো আছে না, একটু ভালোভাবে লিখবেন, মানে একটু বড় করে, একদম ছোট করে না, একটু বড়, এক লাইনের মধ্যে বা দুই লাইনের মধ্যে লেখার ট্রাই করুন, যাতে আপনি না থাকলেও কেউ যাতে দেখলে বুঝতে পারে। আর এটা কি করবেন, এটাকে আপনারা নিজেরা কি আলাদা আলাদা ডকে করবেন? অবশ্যই না, গুগল ডকে করবেন। ঠিক আছে। টিম লিডার কি করবেন, যে সুন্দর করে এই যে আপনাদের ডেমো দিয়ে দিছে না, এটা কি করবেন, একটা কপি বানাবেন। কপি কেন মানে যে মেক এ কপি, তাহলে আপনার কাছে কপি হয়ে যাবে, সেইটাকে আপনি আপডেট করে দিলে আপনার টিম মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন, সবাই একসাথে একটাতে কাজ করবে। বুঝতে পারছেন? কেউ আলাদা আলাদা করে আলাদা আলাদা সাবমিট করবেন না। সাবমিট কিন্তু শুধু গ্রুপ লিডার করবে। সাবমিশনের টাইম, এটা যদি মনে থাকে আপনাদের। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু ইনস্ট্রাকশন দিবেন, স্যার দিয়ে দিচ্ছে, যেমন এই জায়গাটা বাদ দিয়ে দিতে বলছে। তারপর এখান থেকে যে এই যে নোট, এই নোট পুরোটাই আপনি বাদ দিয়ে দিবেন। এই পেজ পুরোটাই বাদ, শুরু করবেন থেকে, এই যে এখান থেকে, এগুলো লাগবে না। প্রসেস ওয়ান থেকে শুরু করবেন। ঠিক আছে। এই জিনিস ফার্স্ট হলো এই জিনিসটা, আর প্রসেস ওয়ান, তারপর বাকি সব কিছু। আপনাদের সিআরএ রিপোর্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এক মিনিট। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখেন, 8টা ইউজারের জন্য 4 মেম্বার। হ্যাঁ, আপনাদের একটু ক্লিয়ার করে দিই, এখানে তারা বলে দিছে আপনারা অ্যাটলিস্ট প্রত্যেকজন একটা ইউজারের জন্য 2টা করে গোলের উপরে কাজ করবেন, অ্যাটলিস্ট। মানে একজন মেম্বার টোটাল 4টা কাজ করবেন, করে সাবমিট করবেন। মানে এরকম যে গোল ওয়ান, গোল টু, এখানে 2টা গোল ফিল আপ করলেন, ইউজার টু তে গিয়ে আবার গোল ওয়ান, গোল টু, এরকম কমপক্ষে এরকম 4টা করে ফিল আপ করে দেন সাবমিট করবেন। আর যদি বেশি পারেন আরো ভালো। আমি বলবো যে আপনার এখন তো প্যারা কম আছে, আপনারা পুরোটাই করে ফেলার ট্রাই করেন, কারণ পরে টাইম পাওয়া যায় না এটা করার জন্য। পরে মাইলস্টোনগুলোতে কাজ আরো বেশি, পরে দেখবেন যে বাকি কাজ করার টাইম পাচ্ছেন না আপনি। এটাকে আমি আমার তরফ থেকে বললাম। হ্যাঁ, এটা আপাতত ডিলিট করার দরকার নেই, যখন আপনারা সাবমিট করবেন তার আগে এগুলো সব ডিলিট করে দিবেন। যেখান থেকে এই লেখাটা, ঠিক আছে, আর এখান থেকে যে এই নোট, এই ফুল নোট, এই নোট, আর হলো যেখান থেকে যে এই নোট, এইটুকু প্রসেস ওয়ান থেকে থাকবে। আর এই যে ফর এক্সাম্পল এই লেখাগুলো বাদ। বুঝতে পারছেন? জি, 2টা গোল কভার করতে হবে। আপনাদের যদি কোনো অন্য কোনো কোশ্চেন আর না থাকে, কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করেন, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, মানে আমরা যে অন্য কিছু দেখবো না। আর কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন।